আসসালামু আলাইকুম। অনেকে আপনারা যারা আছেন যে রিসেন্টলি যারা পরীক্ষা অ্যাপ্রোচ করছেন বা নতুন 9-10 এ যারা উঠছেন তাদের কাছে অনেকের একটা সমস্যার চ্যাপ্টার হচ্ছে চ্যাপ্টার 8 অর্থাৎ কাজ ক্ষমতা শক্তি। এই কাজ ক্ষমতা শক্তি বলতে আপনারা সবাই বুঝেন যেটা হচ্ছে কুবক বা ভরকেন্দ্র বা ভরকেন্দ্র রিলেটেড ম্যাথগুলোকে নিয়ে। কিন্তু আপনাদের একটা ভাইটাল একটা ম্যাথ আসে আমাদের শক্তির রূপান্তর বা শক্তির কনভার্সন টাইপ রিলেটেড ম্যাথগুলো নিয়ে এবং এই ম্যাথগুলোতে অনেকে আপনার বেসিক আটকায় যান। সো দেখেন আজকে আমি আপনাদের জন্য এমন একটা ম্যাথ পিক করছি। এখানে দেখেন আপনার এম ভরের একটা বস্তু আছে, যে এম ভরের বস্তুর ওজন দেওয়া আছে হচ্ছে আপনার 40 কেজি। ওকে, এই এম ভরের বস্তুটা আপনার ভূমি থেকে দেখেন তো আপনার 50 মিটার হাইটে আছে। এই 40 কেজি এম ভরের বস্তুটা আপনার ভূমি থেকে 50 মিটার হাইটে আছে। এখন আপনাকে কোশ্চেনে কি বলা দিয়েছে, কোশ্চেনে যাওয়ার আগে দেখেন এই 50 মিটার হাইটে থাকা বস্তুটা আপনি নিচের দিকে পড়া স্টার্ট করছে। এখানে দেখেন চিহ্ন নিচের দিকে দেওয়া আছে, নিচের দিকে পড়া স্টার্ট করছে। গতে বলে দেওয়া আছে বস্তুটি কত বেগে আমার ভূমিতে আঘাত করবে। এখানে একটা মেজর দুটা ফ্যাক্ট কাজ করে। আপনাদের বইতে শক্তির এই কনভার্সনগুলো রিলেটেড করতে পারেন হচ্ছে গতিশক্তি আর বিভব শক্তিকে, বিভব শক্তিকে নিয়ে। তো যদিও আমার অনেকগুলো কনভার্সনের প্রসেস আছে, তবুও মেজর দুটা ফ্যাক্ট এখানে কাজ করে। এক হচ্ছে আমার বিভব শক্তি, এক হচ্ছে আমার এখানে বিভব শক্তি, দুই হচ্ছে আমার এখানে গতিশক্তি। এখন বিভব শক্তি আর গতিশক্তি কি জিনিস? নর্মালি ভূমি থেকে আপনি যত উপরে উঠতে চাবেন আপনার বিভব শক্তি বা পটেনশিয়াল এনার্জি তত বাড়তে থাকে। অর্থাৎ ভূমির সাথে আপনার বিভব শক্তি রিলেটেড, ভূমির থেকে কতটুকু উচ্চতায় রাখছেন এটার সাথে আপনার রিলেট করতে পারেন। এবং বিভব শক্তির সূত্র জানি যে ইপি পটেনশিয়াল এনার্জি এমজি এইচ। নর্মালি বিভব শক্তি বলতে আমরা এমজিএইচ বুঝি, যে এম ভরের বস্তু আপনি ভূমি থেকে যতটুকু হাইটে উপরে রাখছেন সেটাকে বলা হয় বিভব শক্তি। হ্যাঁ, আপনাদের জন্য ঠিক আছে, যারা মোটামুটি 9-10 আছেন তাদের জন্য ঠিক আছে, বাট বিভব শক্তি বলতে শুধুমাত্র এমজিএইচ কাজ করে এরকম না, বিভব শক্তির আরো ভাস্ট ডেফিনেশন আছে, ওটাতে আপাতত যাচ্ছি না। আর গতিশক্তি হচ্ছে আপনি যখন কোনো একটা বস্তুকে মোশনে নিচ্ছেন, গতিশীল করতেছেন, এই মোমেন্টে যে শক্তিটা আপনার কাজ করতেছে সেটাকে বলা হচ্ছে আমার গতিশক্তি। সো গতিশক্তির সূত্রটা আমরা জানি কি, ইকে ইকুয়ালস টু হাফ এম ভি স্কয়ার। ওকে, সো এখান থেকে এবার আমি যদি চিত্রটাকে অ্যানালাইসিস করা শিখাই, ফিজিক্সের সব থেকে বেস্ট পার্টটা হচ্ছে আপনি কোশ্চেন পড়ার আগে আপনাকে স্টিম যা দেওয়া আছে, উদ্দীপক যা দেওয়া আছে, ওটাকে আগে অ্যানালাইসিস করা শিখতে হবে, ওটাকে আগে ব্রেকডাউন করা শিখতে হবে। এবার আমরা ব্রেকডাউন করা শিখব। দেখেন আপনাকে একটা বস্তু দেওয়া আছে, যে বস্তুটা ভূমি থেকে আপনার 50 মিটার হাইটে আছে, তার মানে এই 50 মিটার হাইটে আছে, এটাকে আমরা এইচ হিসাবে কাউন্ট করতে পারি। হ্যাঁ পারি। এরপরে দেওয়া আছে এই 50 মিটার হাইটে থাকা বস্তুর ভর দেওয়া আছে 40 কেজি, তার মানে এই বস্তুটার ভরও দেওয়া আছে। এরপর বলা আছে কত বেগে ভূমিতে আঘাত করতেছে। সে যখন 50 মিটার হাইটে এই 40 কেজি ভরের বস্তুটা যখন স্টেবল অবস্থায় ছিল, তখন তার মধ্যে অ্যাকচুয়ালি কাজ করছিল আমার বিভব শক্তি, পটেনশিয়াল এনার্জি। এরপরে যখন বস্তুটা নিচে পড়া শুরু করছে, বস্তুটা যখন ভাইয়া ডাইরেক্ট নিচে পড়া শুরু করছে, এই সময় আমার এই বস্তুর মধ্যে থাকা পটেনশিয়াল এনার্জি কনভার্ট হচ্ছে গতিশক্তিতে। কেন গতিশক্তিতে কনভার্ট হচ্ছে? কারণ এ তো গতিশীল অবস্থায় ছিল, এ তো তখন স্থির অবস্থায় ছিল, ভূমি থেকে একটা নির্দিষ্ট উচ্চতায় সে স্থির অবস্থায় ছিল, তখন তার মধ্যে পটেনশিয়াল এনার্জি বিভব শক্তি কাজ করতেছিল। যখন এই বস্তুটাকে আপনি নিচের দিকে পতিত হওয়া শুরু করছে, নিচের দিকে পতনশীল হওয়া শুরু করছে, তখন এই বস্তুটাকে একটা মোশনে গেছে না, একটা গতিশীল অবস্থায় গেছে না, তখন এর মধ্যে থাকা বিভব শক্তিগুলো কনভার্ট হচ্ছে আস্তে আস্তে গতিশক্তিতে। সো আমি যদি এখানে একটা র্যান্ডম চিত্র আঁকাই, এটা হচ্ছে আমার ভূমি, ঠিক আছে, এখানে আমার বস্তুটা ছিল, এই বস্তুর মধ্যে আমার এনার্জি কাজ করতেছিল, পটেনশিয়াল এনার্জি। এরপরে বলা হয়েছে ভূমিতে আঘাত করার পূর্বে মনে করেন বস্তুটা এভাবে নিচের দিকে পতনশীল হচ্ছিল, ঠিক যখন ভূমিতে আঘাত করবে অবস্থা, তখন এই টোটাল বিভব শক্তিটা ঠান্ডা মাথায় লক্ষ্য করেন, যখন ভূমিতে আঘাত করবে এমন অবস্থা, তখন এই পজিশনে থাকা টোটাল বিভব শক্তিটা কনভার্ট হয়ে যাবে আমার গতিশক্তিতে। বুঝা গেছে? এই অবস্থায় থাকা টোটাল বিভব শক্তিটা ভূমিতে যখন হিট করবে অবস্থা, ওই মোমেন্টে আমার কনভার্ট হয়ে যাচ্ছে গতিশক্তিতে। এবং এখানে শক্তির কনভার্সনটা কিভাবে হচ্ছে মাথায় রাখবেন, এই অবস্থায় তার মোট যতটুকু শক্তি ছিল, অর্থাৎ
এই অবস্থায় তার মোট যতটুকু বিভব শক্তি ছিল ভূমিতে হিট করা ঠিক পূর্ব মুহূর্তে টোটাল বিভব শক্তি আপনার গতিশক্তিতে কনভার্ট হচ্ছে, অর্থাৎ ইপি ইকুয়ালস টু ই এক্স। এবার বলতে পারেন এইটা কেন হইল? কারণ আমরা জানি যে এই পৃথিবীতে শক্তির কি হয় না, কখনো ধ্বংস বা বিনাশ হয় না, শক্তির কি হয়, আপনার রূপান্তরিত হয়। এই মোতাবেক আমরা এই জিনিসটাকে অর্থাৎ শক্তির নিত্যতার সূত্রটাকে কাজে লাগে আমরা এটাকে করছি। ওকে, এবার দেখেন পটেনশিয়াল এনার্জি সূত্র কি, mgh। এবার গতিশক্তির এনার্জি সূত্র কি, হাফ এম ভি স্কোয়ার। উভয় ক্ষেত্রে পটেনশিয়াল এনার্জি, গতিশক্তির এনার্জি উভয় ক্ষেত্রে দেখেন আপনার বস্তু যেহেতু সেম, এম কাটা, আমাকে বের করতে বলা হয়েছে কত বেগে আঘাত করবে, তার মানে ভি এর মান বের করতে বলা হয়েছে। হাফটাকে এই পাশে চলে আসলে 2gh ভি স্কোয়ার, তার মানে ভি ইকুয়ালস টু √2gh। তার মানে আমি যদি এখানে একটু ক্যালকুলেটর প্রেস করি, এখানে আসবে 2 × 9.8 × এইচ কতটুকু হাইটে ছিল, কতটুকু হাইট থেকে সে পড়া স্টার্ট করছে, 50 মিটার হাইট থেকে পড়া স্টার্ট করছে। সো অ্যান্সার আসতেছে আমার 31.305 এত মিটার পার সেকেন্ড। তার মানে বেগের মান চলে আসছে আমাদের 31.305 মিটার পার সেকেন্ড। এবং আপনি যদি নর্মালি আপনার বিগত সালের কোশ্চেনগুলো দেখেন এবং যে বোর্ডগুলা কিছুটা মানে কনসেপচুয়াল কোশ্চেন করছে, তারা এই রিলেটেড শক্তি রূপান্তর রিলেটেড ম্যাথগুলো খুব বেশি পরিমাণে দিছে, খুব বেশি পরিমাণে। এই কারণে এটা আশা করি বুঝতে পারছেন। এর পরবর্তী পার্টে দেখেন আপনার ফিজিক্সে যদি কোশ্চেনগুলো খুবই ভালো রকম কনসেপচুয়াল করে তাহলে কি রকম প্রিপারেশন নেওয়া উচিত আমি একটা লিস্ট বানায় রাখছি। আসেন এই লিস্টটা একটুখানি দেখি। দেখেন এখানে বলা হয়েছে অধ্যায় 1 স্লাইড ক্যালিভার্স ও স্ক্রু গজ নিয়ে ক্ষেত্রফল ও আয়তন রিলেটেড ম্যাথগুলো। দেখা যাচ্ছে বিগত সালে কয়েক বছর ধরে আপনার শর্ট সিলেবাসে এক্সাম হচ্ছে। শর্ট সিলেবাসে এক্সাম হওয়ার কারণে চ্যাপ্টার 1-এর প্রতি কিছুটা ফোকাস দেওয়া হয়েছে এবং সব পুরো চ্যাপ্টারের প্রতি ফোকাস দেওয়া হয় না, কিন্তু কিসের উপর ফোকাস দেওয়া হয়েছে, স্পেসিফিক্যালি স্লাইড ক্যালিভার্স এবং স্ক্রু গেজ নিয়ে। এবং এইটা যদি আপনি খুব ভালো মতো পারেন মোটামুটি চ্যাপ্টার 1 আপনার জন্য পারফেক্ট। চ্যাপ্টার 2 গতি যদি আপনি নর্মাল ম্যাথগুলো ধরেন, যেটা হচ্ছে মনে করেন খুব বেশি পরিমাণে হার্ড না, একদম ইজি হয়েছে, গতির সূত্রের প্রয়োগ মানে একটা গাড়ি এইভাবে চলে যাচ্ছে, তার হচ্ছে বেগের পরিবর্তন হচ্ছে, তার সে এতটুকু টাইমে সে কতটুকু স্মরণ হইল, এরকম যে নর্মাল ম্যাথগুলো, এই ম্যাথগুলো চলে আসার চান্স আছে। ঠিক আছে, এটা হচ্ছে মোটামুটি ইজি টাইপ ম্যাথগুলো। এরপর হচ্ছে লেখচিত্র রিলেটেড ম্যাথ আপনার বোর্ডে অনেক বেশি ফোকাস দেয়, এটা কিন্তু একটা ইম্পর্টেন্ট। মনে করেন বোর্ডে যদি আপনার মিডিওকোর কোশ্চেন থেকে হার্ড কোশ্চেনের দিকে চলে যায় তাহলে লেখচিত্র রিলেটেড ম্যাথগুলো দেওয়ার চান্স আছে। এবং লেখচিত্র আপনার সময় আর বেগে লেখচিত্র দিতে পারে, সময় বা ত্বরণের লেখচিত্র দিতে পারে, অথবা আপনার ছক না দিয়ে এভাবে লেখচিত্র এঁকে দিতে পারে। এই দেখেন এখানে মনে করেন ভি আছে, এখানে মনে করেন আমার টি আছে, এই 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 এরকম লেখচিত্র দিয়ে দিচ্ছে। ঠিক আছে, এখানে প্রত্যেকটা সময়ের পার্ট আছে, এখানে ইন্ডিভিজুয়াল কোরেসপন্ডিং প্রত্যেকটা বেগের পার্ট আছে, এইভাবে করে আপনার লেখচিত্র দিতে পারে এবং এটা অনেক বেশি পরিমাণে ইম্পর্টেন্ট। আর যদি মুক্ত পরন্ত বস্তুর ক্ষেত্রে এইটা অনেক বেশি কনসেপচুয়াল। কিরকম কনসেপচুয়াল? লেখচিত্র মোটামুটি মিডিওকোর থেকে হার্ড দিচ্ছে, বা কিছু কিছু বোর্ড দ্বারা মোটামুটি মানে করতে চাচ্ছে যে স্টুডেন্টরা কিছুটা মাথা খাটাক, তাদের জন্য আমার মুক্ত হয়ে পরন্ত বস্তুর পার্টটা খুব বেশি মানে ইম্পর্টেন্ট। কিন্তু মজার ব্যাপার হচ্ছে এখানে আপনারা অনেক প্যাচ লাগান। কেন প্যাচ লাগান? আপনারা নর্মালি সূত্র জানেন যে এস ইকুয়ালস টু ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার, কিন্তু মুক্তভাবে যখন পরন্ত বস্তু হচ্ছে তখন আপনাকে আগে ডিটারমাইন করতে হবে যে আমার নিক্ষিপ্ত বস্তু আর পরন্ত বস্তু দুইটা আলাদা কন্ডিশন। যখন আপনি উপরের দিকে নিক্ষিপ্ত করতেছেন আপনার স্মরণ উপরের দিকে হচ্ছে ঠিকই, কিন্তু পৃথিবীর টান আমার নিচে কাজ করতেছে, তার মানে এই যেহেতু জিটা আমার উল্টা দিকে কাজ করতেছে মাইনাস বসায় দেন, অর্থাৎ ইউটি মাইনাস হাফ এ হাফ জি টি স্কোয়ার। সুন্দর মতো আপনার নিক্ষিপ্ত বস্তু হয়ে গেছে। পরন্ত বস্তুর জন্য আপনি চিন্তা করেন আপনার এস যেদিকে হচ্ছে জিও আমার তো সেদিকেই হচ্ছে, তাহলে এখানে তো আর সমস্যা নাই। আপনি যে গতিসূত্রটা বলছেন ওটা মোটাবেকি জাস্ট ত্বরণের জায়গায় আপনি জিটা বসায় দেন, শেষ। এইখানে আপনারা প্যাচ করে ফেলেন, এটা আসলে উচিত না, এটা ঠান্ডা মাথায় একটু বোঝা উচিত। ওকে, অধ্যায় 3 যদি অনেক বেশি পরিমাণে
যারা সবাই বলে অনেক ইজি, সেটা হচ্ছে ভরবেগের সংরক্ষণশীলতা নীতি। এবং ভরবেগের সংরক্ষণশীলতা নীতির এই নীতির মধ্যে আরো বেশি পরিমাণে ইজি এবং চলে আসা কনসেপ্ট হচ্ছে আমাদের সংঘর্ষ। দুইটা গাড়ির সংঘর্ষ, একই দিকে সংঘর্ষ বা বিপরীত দিকে সংঘর্ষ, এরকম পার্টগুলো আপনাকে খুব বেশি পরিমাণে দেয়। লাস্টে আরেকটা বলি, বল এবং লব্ধি বল নিয়ে সমস্যা। F ইকুয়ালস টু এম এ আপনারা একটা বল জানেন, কিন্তু এখানে 2 বা তার বেশি পরিমাণ বলও কাজ করতে পারে। যখন 2 বা তার বেশি পরিমাণ বল কাজ করে, সেখানে কাজ করে সামেশন অফ F ইকুয়ালস টু এম এ। এবং এই রিলেটেড ম্যাথগুলো অ্যাকচুয়ালি কনসেপচুয়াল এবং দিয়ে দিতে পারে, সাবধানে থাকবেন। ঘর্ষণ রিলেটেড ম্যাথ, ঘর্ষণ রিলেটেড ম্যাথ সব থেকে বেশি কি দেয় জানেন? এই যে আমার 2 নাম্বার টাইপটা দিছে না, এই 2 নাম্বার টাইপ আর 3 নাম্বার টাইপ একসাথে করে দেয়। অর্থাৎ আপনি সামেশন অফ এফ, এই সামেশন এফ এর মধ্যে একটা ঘর্ষণ বল কাজ করতেছে, এই ঘর্ষণ বলের জন্য আপনার কিভাবে কোশ্চেন প্লটটা করা উচিত এটা তোমার দিয়ে দিতে পারে। চ্যাপ্টার 4 থেকে তো আমি একটু আগে দেখাইলাম আমার শক্তির রূপান্তর, শক্তিটা কিভাবে রূপান্তরিত হচ্ছে, বিভব শক্তি থেকে গতি শক্তিতে কনভার্ট, গতি শক্তি থেকে বিভব শক্তিতে কনভার্ট, এরকম পার্টগুলো আপনাকে খুব বেশি দিয়ে দিতে পারে। কাজ ও শক্তি সম্পর্কিত, কাজ ও শক্তি সম্পর্কিত মানে হচ্ছে আমাদের ডাব্লিউ ইকুয়ালস টু এফ এস, এই রিলেটেড ম্যাথগুলো। এবং এই রিলেটেড ম্যাথের মধ্যে আন্ডারে পরে কিন্তু খুব কুয়া, এটাও দেখে যাওয়া ভালো, যেহেতু কমন তাও দেখে যাওয়া ভালো। চ্যাপ্টার 5 যাদের আছে তারা একটু চোখ বন্ধ করে মাথায় বুঝেন, বস্তু ডুবে যাওয়া ও ভাষা, এটা অনেক বেশি ইম্পর্টেন্ট। প্লবতা, এই কনসেপ্টটা এত ইম্পর্টেন্ট এবং এত হচ্ছে আপনার বোর্ড কোশ্চেনে দিয়ে দেয়, এবং স্টুডেন্টরা এত বেশি ভুল করে, মানে এত কমন ম্যাথও অনেক বেশি ভুল করে কনসেপচুয়াল জিনিসপাতি না জানার কারণে, ঠিক আছে? তার মানে এটা অনেক ইম্পর্টেন্ট। আর্কিমিডিসের সূত্র, ঠিক আছে, হুকের সূত্র, অর্থাৎ এখানে আরেকটা পার্ট হচ্ছে F1/A1 ইকুয়ালস টু F2/A2, অর্থাৎ বল বৃদ্ধিকরণ নীতি, এগুলাও কিন্তু অনেক বেশি পরিমাণে ইম্পর্টেন্ট, এগুলো দেখে যেতে হবে। চ্যাপ্টার 6 যাদের আছে দেখেন, আপেক্ষিক তাপ ও তাপ ধারণ ক্ষমতা, অর্থাৎ আপনার কিউ ইকুয়ালস টু এম এস ডেল থেটা, এবং এই কিউ ইকুয়ালস টু এম এস ডেল থেটা এটা কিভাবে কাজ করতেছে, গৃহীত তাপ ইকুয়ালস টু বর্জিত তাপ, এটা অনেক বেশি পরিমাণে ইম্পর্টেন্ট। স্কেলের সম্পর্ক C/5 ইকুয়ালস টু F-32/9 ইকুয়ালস টু K-273/5, এই জিনিসটা অনেক বেশি পরিমাণে ইম্পর্টেন্ট। এবং এই জিনিসের মধ্যে ভাইয়া মাথায় রাখবা, এই জিনিসের মধ্যে একটা কোশ্চেন দেয় যে সেলসিয়াস স্কেল এবং ফারেনহাইট স্কেল কোন তাপমাত্রায় সেম থাকে। আমি আবার রিপিট করতেছি, সেলসিয়াস স্কেল এবং ফারেনহাইট স্কেল কোন তাপমাত্রায় সেম থাকে? -40 ডিগ্রি। আমার করাইতে মুখস্থ হয়ে গেছে, -40 ডিগ্রি। আরেকটা থাকে আপনার কেলভিন স্কেল এবং ফারেনহাইট স্কেল কোন তাপমাত্রায় সমান থাকে, ঠিক আছে? এই টাইপগুলো খুব বেশি পরিমাণে ইম্পর্টেন্ট। এবং মজার কথা হচ্ছে, যারা সামনে পরীক্ষা দিচ্ছেন 26 ব্যাচ, তাদের হাতে তো এরকমভাবে অ্যানালাইসিস করে জিনিসপাতি বের করার টাইম নাই। তারা কি করতে পারেন? তারা চাইলে আমাদের যে হচ্ছে এসিসি সাজেশন 2.0, এই ছোট্ট একটা বই, এই ছোট্ট একটা বই আপনারা পারচেস করতে পারেন। এখানে সুবিধা কি আমি একটুখানি বলি, এই জিনিসগুলো লেখছি না, এগুলো কিন্তু সব বোর্ড অ্যানালাইসিস করা। এবং এই জিনিসটা আমি যখন পড়াশোনা করছি তখন আমরা অলমোস্ট স্টুডেন্টরা নিজ উদ্যোগে করতাম, বাট এখন আপনাদের জন্য কিন্তু এই যে সাজেশন বুক অলরেডি চলে আসছে, কিউএনএ এসিসি সাজেশন 2.0। এখানে আপনাকে আর কষ্ট করতে হচ্ছে না। দেখেন এই সাজেশনের ছোট্ট বুকে আপনার বাংলা থেকে শুরু করে, বাংলা ফার্স্ট থেকে শুরু করে একদম আপনার জীববিজ্ঞান, সাধারণ বিজ্ঞান, ইভেন আইসিটি পর্যন্ত সব কয়টা বোর্ড অ্যানালাইসিস তুলে দেওয়া হয়েছে। এবং এখানে আরেকটা ভালো জিনিস আমার কাছে যেটা লাগছে সেটা হচ্ছে, আপনি যদি বোর্ডে দেখেন, এখানে একটু আগে দেখলাম যে বোর্ডে যদি আপনি A+ পেতে চান তাহলে আপনি কিভাবে পড়বেন, বোর্ডে যদি টপ করতে চান আপনি কিভাবে কোন টপিকটা দেখবেন। ইভেন আপনার সবাই বলেন ভাইয়া ক খ কোথা থেকে পড়বো, আমি ফিজিক্সে পড়াইতে গিয়ে এত পরিমাণ এই জিনিসটা ফেস করছি এবং স্টিল করতেছি, ভাই কোথা থেকে ক খ পড়বো। এখান থেকে চাইলে ক খ পড়তে পারেন, কমন অনেক কিছুই পড়ে যেতে পারে, কারণ এখান থেকে ক খ গুলো আপনার খুব অ্যানালাইসিস করে তুলে দেওয়া হয়েছে। সো যারা হচ্ছে আপনি চান যে এটা একটুখানি ভাইয়া দেখবো কিভাবে কি করতেছে, প্র্যাকটিস করব, ইভেন এটারও কিন্তু আপনার যে কোশ্চেনগুলো দেওয়া আছে কোশ্চেনের কিন্তু অ্যান্সার দেওয়া আছে আলাদা পার্টে। সো চাইলে আপনারা এটা পারচেস করতে পারেন। এবং আমি আবার বলে রাখতেছি, এই ম্যাথটা কিন্তু অনেক পরিমাণে ইম্পর্টেন্ট। এটা যদি আপনি বুঝতে পারেন তার মানে এতটুকু বিলিভ করতে পারেন যে হ্যাঁ, আপনি শক্তি যে কনভার্সনগুলো এগুলো অনেক বেশি পরিমাণে আপনি মানে ক্যাপাবল করার জন্য। সো
আশা করি এই ম্যাথটা ধরতে পারছেন এবং এখানে যে আপনাদের জন্য ইম্পর্টেন্ট দাগ পয়েন্টগুলো বলে দিছি এগুলো পিক করতে পারছেন। সো এতটুকুই, দেখা হচ্ছে নেক্সট কোনো সেশনে। ততদিন সবাই সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। সবাইকে টাটা, আসসালামু আলাইকুম।